ঝগড়াঝাটি বললামই তো, ঝগড়া আমাদের মজা পান আপনারা করেন, মজা পাই। হ্যাঁ, এটা আমাদের সময় লাগে না ঝগড়া করতে, এর সময় বের করতে হয় না। যে কোনো জিনিস নিয়ে যে কোনো সময় আমরা লেগে যেতে পারি, মানে খুনসুটি, এটাকে ঝগড়া বলা ঠিক হবে না আসলে, খুনসুটি। তো ওই ঝগড়া আপনাদেরকে কোনো পেইন দেয় না? না, আচ্ছা, এই আর কি। আর 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 ওই তো ওর সম্পর্কে যেটা বললাম, ও খুব ফাস্ট মানুষ, তারপরে একটু মেজাজিও, রাগী মানুষ। তো আমি আমার মেয়ে ওকে সবসময় আমরা ঠান্ডা রাখার চেষ্টা করি আর কি, যে ওই একটু এদিক সেদিক হলে, ড্রাইভার হয়তো একটু ভুল করলো, আমরা বলি যে হ্যাঁ ভুল করতেই পারে, তুমি এখন এই মুহূর্তে রাগ না করলেও পারতা। তো এটা এইভাবে করে আমার মেয়ে থাকতে আমরা দুইজনে মিলেই ওকে ঠান্ডা রাখার চেষ্টা করতাম। এখন সেই দায়িত্বটা আমার একাই করতে হয়, মেয়ে ওইখান থেকে উপদেশ দেয়, এইভাবেই। তারপরে সব কিছু মিলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি, শান্তিতে আছি। আমরা পরিবারের জন্য। মেয়ে যখন ছিল তখন আপনি চাকরি করতেন, মেয়ে চলে গেল, উনি বললেন আর আপনি চাকরি ছেড়ে দিলেন, সেটা কেন? আরও আগে থেকেই বলতো ও, আমি চাকরি ছাড়া 10 বছর আগে থেকে বলতো। তারপরে আমি বলতাম যে আরেকটু পরে। তো মেয়ে চলে যাওয়ার পরে না, ঠিক মেয়ে বিয়ের চলে যাওয়ার পরেই মেয়ে চলে গেল, আমরা উমরায় যাব, আমরা হজে যাব, সেটা হজে যাওয়ার আগেই। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলি, এবং আমার ডানে রয়েছেন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নওয়াজ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সালেহ শিবলি, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার এখন ক্ষমতায়, যে দলের সরকার, এবং সেই সরকারের প্রধানমন্ত্রীর আপনি প্রেস সেক্রেটারি, আমি একটা বিষয় একটু আপনার কাছে বুঝতে চাই। একটা নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায়, কিন্তু মানুষের চেতনার মধ্যে, আবেগের মধ্যে এখনও জুলাই অভ্যুত্থান আছে, এবং এই জুলাই অভ্যুত্থানের যে চেতনা বলি, অঙ্গীকার বলি, ইমোশন বলি, অনেকেই বলবার চেষ্টা করছেন যে বিএনপি আসলে সেটা ধারণ করে না। এটা জুলাই চার্টার বলেন, গণভোট বলেন, তার মধ্য দিয়ে বিশেষ করে অপোজিশন বা ওই আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব ছিল, তারা এই জায়গাটাকে বিএনপিকে অনেকটা মনে করে যে বিএনপি একটা দূরের কোনো শক্তি। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, হয়তো বিএনপি একটা সাংগঠনিক শক্তি আছে, দীর্ঘদিনের আগেও ক্ষমতায় ছিল, বড় রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, কিন্তু জুলাইয়ের এই মুভমেন্ট, জুলাইয়ের যে চেতনা, তার কতটা কাছাকাছি বিএনপি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ জানাই দেশে বিদেশে বাংলা ভাষাভাষী লক্ষ কোটি দর্শক যারা আছেন। আমি প্রথমবারের মতো এই অনুষ্ঠানে এসেছি। যতদূর আমি জানি সম্ভবত এই পর্যন্ত 8,000-এর বেশি অনুষ্ঠান হয়েছে। তার মানে আপনার দুপাশে কমপক্ষে 16,000-এর বেশি মানুষ কথা বলেছেন নানা বিষয় নিয়ে। আমি শুরুতেই দর্শকদের ধন্যবাদ জানিয়ে আপনি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছেন, জানতে চেয়েছেন, এটি অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমার কাছে মনে হলো যে আপনি যে প্রশ্নটি করেছেন, জুলাইয়ের চেতনা কতটা ধারণ করে, এই প্রশ্নটা আবার অন্যভাবে করা যায়, আন্দোলনের সংগ্রামে ওই অভ্যুত্থানে তার যদি রোল থাকতো, যেটা বিরোধীরা বলবার চেষ্টা করে, বা নেতৃত্বে থাকতো, তাহলে হয়তো ধারণ করতো, যেহেতু বিএনপি তার মধ্যে ছিল কিনা সেই প্রশ্ন তারা তুলবার চেষ্টা করছেন। এখন আপনি নেতৃত্বে ছিল কিনা এটা বলার জন্য আমাকে যদি একটু সময় নিয়ে বলতে হবে। ধরা যাক আমি যদি কথাটা এভাবে বলি, আমি শুরুটা অন্যভাবে করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আপনি শুরুতেই প্রসঙ্গটি উত্থাপন করেছেন, আমি বিষয়টি এইভাবে বলতে চাই। আপনারা দেখেছেন যে 2024 সালের 5ই আগস্ট যে সরকারের যে পতন ঘটল, একটি সরকার পালিয়ে গেছে, একটি সংসদ পালিয়ে গেছে,
প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বায়তুল মোকাররম মসজিদের ইমাম পালিয়ে গেছে, এমন একটা অবস্থা হলো। এই আন্দোলনটা শুরু হয়েছিল দীর্ঘ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষিত ছিল, একটা পর্যায়ে এসে কোটা সংস্কার আন্দোলন যেটি ছিল সেটাকে ধরেই একটি সফল আন্দোলন হলো 2024 সালে এসে। এই আন্দোলনটি 2018 সালে একবার শুরু হয়েছিল, তখন সেটা সফল পরিণতিতে যায়নি। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে কোটা সংস্কার আন্দোলন, এই কথাটা আমি এর আগেও আরও দু একটা জায়গায় বলেছি। কোটা সংস্কার আন্দোলনে আপনারা জানবেন, না জানারও কথা, সেটি হচ্ছে যে 2014 সালের 15 জুলাই লন্ডনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তখন লন্ডনে ছিলেন এবং কী পরিস্থিতিতে ছিলেন, কেন ছিলেন, এটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের মানুষ জানে। 2014 সালের 15 জুলাই লন্ডনে টাওয়ার হিলে একটা হোটেলে একটা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেটি করেছিল বাংলাদেশি ডায়াসপোরা যারা লন্ডনে থাকেন তাদেরকে নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের মানুষ যারা এসেছিলেন সেখানে। তারেক রহমান একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন যে যদি বিএনপি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে উনি কী ধরনের বাংলাদেশ দেখতে চাইছেন, কী কাজগুলো করবেন, উনি একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন। এবং ওই আলোচনায় 2014 সালের আগেই, আমি ডেটটা বলছি, 2014 সালের 15 জুলাই উনি বলেছেন যে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বর্তমানে এক্সিস্টিং যে সিস্টেম আছে সরকারি চাকরির কোটায় 50 থেকে 56%, সেটাকে বিএনপি 5%-এর কমে, মানে নিচে নিয়ে আসবে। এটা 2014 সালের 15 জুলাই যখন বললেন, তার মানে আন্দোলনটা শুরু হলো 2018 সালে, আর সফল পরিণতিটা হচ্ছে 2024 সালে। এর মানে হচ্ছে যে ছাত্র সমাজ, বাংলাদেশের তরুণ সমাজ, তরুণী যারা আছেন, তারা যেটাকে নিজেদের সমস্যা মনে করে রাজপথে নেমে এসেছেন, সেই সমস্যাটা কিন্তু তারেক রহমান 2014 সালে অনুভব করেছেন। উনি তার পরিকল্পনা এটা বলেছেন, এবং এটা কোনো নতুন কিছু না, এটা আপনি ইউটিউবে গেলে ওনারই বক্তব্য আছে। কিন্তু পরিকল্পনার বাস্তবায়নের মধ্যে তো পার্থক্য আছে। অবশ্যই বাস্তবায়নের মধ্যে পার্থক্য আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে আগে পরিকল্পনা, বাস্তবায়নের সুযোগ উনি এখন পেয়েছেন, এখন আমাদেরকে দেখতে হবে আমরা বাস্তবায়ন করছি কিনা। এবার আপনি দ্বিতীয় প্রশ্নে আসেন। মাঝখানে মানে এখন তো বাস্তবায়নের সুযোগ পেলেন, আর তখন পরিকল্পনা হ্যাঁ, পরিকল্পনা করেছেন, করেছেন। মাঝখানে যে এই যে বাস্তবায়নের সুযোগ পাওয়ার জন্য যে অভ্যুত্থানটা, হ্যাঁ, বা মুভমেন্টটা, সেখানে ভূমিকাটা কি? না, সেখানে ভূমিকাটা এখন দেখেন, এখানে যদি আমি কথাটা বলি, উনি প্রত্যেকটা কথা বাংলাদেশের মানুষকে, আন্দোলন ছিলেন, বিএনপি আন্দোলনে ছিল, বিএনপি শুরু থেকেই কখনো একদিনের জন্য রাজপথ ছাড়েনি বলেই তো বিএনপির লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ লোক ঘর ছাড়া, বাড়ি ছাড়া ছিলেন। ইভেন আপনারা দেখেছেন রাতের বেলা আদালত বসিয়েও তাদেরকে, বিএনপিকে রাজপথ থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, বিএনপি কখনো যায়নি। এবার আপনি যেই প্রশ্নটা করেছেন যে মধ্যখানে কী করেছেন, জনগণ জানে, বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীরা জানে, তারেক রহমান প্রত্যেক দিন প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। এবার আপনারা তাহলে যারা মিডিয়াতে কাজ করেন, কিংবা যারা মিডিয়া কর্মী, সাংবাদিকরা হয়তো অনেক কিছু জানতেন না, জানতে দেওয়া হয়নি, কিংবা জানার সুযোগ হয়নি, কিংবা সেই যারা আগ্রহ দেখিয়েছিলেন তাদেরকে হয়তো দমিয়ে রাখা হয়েছিল, সেটাও কিন্তু একটা আদালতকে ব্যবহার করে। এবং সে কারণে দেখবেন যে সরকার পালানোর সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি পালিয়ে গেছেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমার কাছে একটা বই আছে, এই বইটা আমি আপনার দেখিয়ে ফেলি। বইটার নাম হচ্ছে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ। তারেক রহমান আপনার সম্পাদিত, আমি সম্পাদনা করেছিলাম। উনি যে ভাষণগুলি উনি দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেখানে প্রত্যেকটা ভাষণ, উল্লেখযোগ্য ভাষণগুলি এখানে লেখা আছে। এখানে আপনারা দেখবেন 2014 সাল থেকে আপনি বলছেন যে আদালতের নির্দেশে যে ভাষণগুলো বাংলাদেশের গণমাধ্যম প্রচার করেনি। 2015 সালের 7 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার বক্তব্য প্রচারের উপরে, দেশের গণমাধ্যমে প্রচারের উপরে আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু উনি কখনোই একদিনের জন্য বক্তব্য থামাননি। উনি যা ডিরেকশন দেওয়ার কথা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের নেতাকর্মীদের কাছে উনি পৌঁছে দিয়েছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং সেভাবেই কিন্তু তারা ডিরেকশন নিয়ে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন এবং রাজপথে যাননি, রাজপথ থেকে একদিনের জন্য পিছপা হননি। এবং আপনারা জানেন যে 2015 সালের 7 জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করার পরে 2024 সালের 5 আগস্ট যখন ফ্যাসিবাদী সরকারের পতন হলো,
তারেক রহমান 5 মিনিটের জন্য একটা বক্তব্য দিয়েছিলেন, 5 মিনিট অথবা 5 মিনিটের কম, সেটা কিন্তু অলমোস্ট সব মিডিয়া প্রচার করেছে। তারা কিন্তু তখন আদালতের তোয়াক্কা করেনি। তার মানে এই যে 10টা বছর তারেক রহমান কী কাজগুলো করেছেন, এটা তো মানুষকে জানতে দেওয়া হয়নি দেশের গণমাধ্যমের। যে মূলধারার গণমাধ্যম বলতে আমরা যাদেরকে বুঝি, যেটাকে বুঝি সেভাবে জানতে দেওয়া হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় উনি অ্যাক্টিভ ছিলেন, এবং আপনি যদি আমাকে আরও সময় দেন আমি সেটিই বলতে পারবো যে আন্দোলনের সময় উনি কী ধরনের রোল প্লে করেছেন। আমার মনে হয় আমি আপনার কাছে শুনবো, একটু জাহিদ নওয়াজ খান জুয়েলের কাছ থেকে শুনে আসি। তিনি আরও প্রভোকেটিভ কথাবার্তা বলতে হবে, যেটা আপনাকে বলতে হয়তো সহায়তা করবে। সো আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে অফকোর্স আমরা জানি যারা নিহত হয়েছেন সংখ্যায় এককভাবে বিএনপির নেতাকর্মীরা শীর্ষে সংখ্যার বিচারে, এবং তারা আন্দোলন সংগ্রামে ছিলেন, নেতৃত্বে ছিলেন না, এবং এটাও বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়ে আসলে ওই জায়গাটায় নেননি। কিন্তু এটা তাদের বক্তব্য। উল্টো পক্ষের বক্তব্য আবার ভিন্ন। তারা তো নানাভাবে বলছে যে আগে তো বালির বস্তা আপনারা সরাতে পারেননি, সো আমরাই সব করলাম, এখন সুফল ভোগ করছেন। এবং তারপরে এই যে জুলাই চার্টার, গণভোট, সেটা দিয়ে একটা প্রমাণ করবার চেষ্টা আছে যে আসলে ওই মুভমেন্টের যে চেতনা বা ইমোশন, তার সঙ্গে বিএনপি আসলে সংযুক্ত নয়। এটা একটা দিক। দ্বিতীয় দিক, আপনি নিজেও চ্যানেলের প্রধান বার্তা বিভাগের দায়িত্বে অনেকদিন ধরেই নিউজ এডিটর হিসেবে, এখন তো নির্বাহী প্রধান হিসেবে, এই যে বক্তব্য প্রচার করা যায়নি, গণমাধ্যমে আদালতের একটা নির্দেশে গণমাধ্যম আসলে আদালত বা সরকার কারো নিষেধাজ্ঞা মেনে কাজ করতে হয় কিনা এবং কেন হয়, এটাও একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দেন সালেহ শিবলি। ধন্যবাদ। প্রথমত আপনাকে ধন্যবাদ এই কারণে যে অনেকদিন পরে আমাদের মধ্যে একটা টিএসসি ভাব মনে হচ্ছে। আজ থেকে 40 ইয়ার্স আগে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা ছিলাম, তখন আমরা টিএসসির ওয়ালে বসে বিভিন্ন বিষয়ে কথা বলতাম, বিতর্ক করতাম। আপনার বোধহয় দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি নির্বাচনও করেছিলেন। হ্যাঁ, নির্বাচন করেছিলাম। আমি সালেহ শিবলির কাছে হেরেছিলাম। আমাদের 22 জন ভোটার ছিল, উনি 12 ভোট পেয়েছিলেন, আমি 10 ভোট পেয়েছিলাম। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। যে তাই বলে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো সমস্যা হয়নি। আমি শুরুতে একটু বলতে চাই যে আপনি যেটা বলেন যে আদালতের নির্দেশে, প্রথমত আপনি মনে আছে কোভিডের সময় আমরা একটা কবিতা শুনেছিলাম না, যে এরকম যে এটা এরকম যে আপনার বারান্দা থেকে আমি নামি না। বাংলাদেশের মিডিয়া অল থ্রি কিন্তু এরকম, বারান্দা থেকে সহজে নামে না। আদালতের নির্দেশে তারেক রহমানের ভাষণ প্রচার করা যায় নাই, এখন কি যাচ্ছে? এখনও কিন্তু একই রকম নির্দেশনা আছে যে শেখ হাসিনার যিনি 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন অথবা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, হোয়াট এভার, ওনার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ওনার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ আছে। তো এখন উনি বিচারের মুখোমুখি কিভাবে হবেন, নিজে এসে হবেন নাকি সরকার থেকে উঠিয়ে নিয়ে আসবে নাকি ভারত সরকার থেকে পাঠিয়ে দিবে, সেটা অন্য বিচার্য বিষয়। আনলেস আনটিল উনি যে পর্যন্ত তার যে পলিটিক্যাল সত্তা, উনি যে পলিটিক্যাল পার্টির প্রধান, তার কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, তো এখানে কিন্তু আদালতের নির্দেশ আছে যে তার কোনো প্রভোগেটিভ, এটা কোট আনকোট শব্দ আছে, প্রভোগেটিভ, কোনটা প্রভোগেটিভ না। আর আমাদের পলিটিশিয়ানরা যাই বলেন সেটা আসলে অন্য পক্ষের জন্য প্রভোগেটিভই হয়। তো তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। তো প্রচার কি করা যাচ্ছে? হ্যাঁ, একটু পার্থক্য আছে। এখন আপনি একেবারেই ব্ল্যাঙ্কেটলি বলতে পারবেন না যে প্রচার করা যাচ্ছে না, প্রচার করা যাচ্ছে কিছু কিছু। ডিরেক্টলি হয়তো আপনি তার বক্তব্য নিয়ে কোথাও দিচ্ছেন, সেটা আপনি অন ক্যামেরা আনতে পারবেন না। বাট আমরা কিন্তু প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া বা ইভেন টেলিভিশন মিডিয়া বা ফটো গার্ডে আমরা তার বিভিন্ন রকম বক্তব্য মানে প্রচারণামূলক না হলেও একজনের একটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি জাস্ট একটু বোঝার জন্য, উনি কি ন্যাশনকে অ্যাড্রেস করে জি কোনো বক্তব্য রেখেছেন এখন পর্যন্ত? ন্যাশনকে অ্যাড্রেস করে যেটা সালেহ শিবলি তারেক রহমানের ক্ষেত্রে বলছেন, তিনি জাতির উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে বা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, সেটা প্রচার করা যায়নি। কিন্তু শেখ হাসিনা কি সেভাবে অ্যাপিয়ার করেছেন যে সারা দেশের নেতাকর্মীর উদ্দেশ্যে? বা আমরা যেটা দেখছি যে কিছু ফোন কনভারসেশন বিভিন্ন জায়গায় বা হয় ছোট ছোট দলের নেতাকর্মীদের সঙ্গে কথা, ফোন কনভারসেশন এবং না কিছু কিছু ওনারা অনলাইনে ভার্চুয়ালি কিছু মিটিং করছেন। এখন যদি শেখ হাসিনার কাছে মনে হয় যে আওয়ামী লীগই বাংলাদেশ, তাহলে তো আর মানে উনি হয়তো মনে করছেন যে আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছি, মানে এটাই হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে বলছি। এটা তো পারসেপশন এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, সো
ওটা হতে পারে। মানে এমন কোন ইভেন্ট আছে কিনা যেটা আসলে মিডিয়া কাভার করার জন্য, মানে কাভার করার দায়িত্ব অনুভব করবে, তারপরে তো পারা না পারার ইস্যু, সেটা বলছি। বেগম জিয়া যখন মারা গেলেন তখন উনি শোক প্রকাশ করলেন, সহানুভূতি জানালেন, হ্যাঁ। সো এটা তো মিডিয়া কাভার করেছে। আর এমনিতে বেসিক্যালি উনি কিছু মাঝখানে আমরা দেখেছিলাম কয়েকটা পশ্চিমা মিডিয়াতে এবং ভারতীয় ভারতীয় কিছু মিডিয়াতে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এবং তার লাস্ট যে কথা ছিল যে উনি মানে আইনের মুখোমুখি হতে চান, হ্যাঁ। সো আমি তো বলছিলাম যে আমরা আদালতের নির্দেশে এই জায়গাটা আমাদের আসলে যখন আমরা এই আলোচনা করছিলাম যে আমাদের মিডিয়া কমিশন এসব বিষয়ে আসে, এই জায়গাটা ক্লিয়ার হওয়া উচিত যে আদালত আসলে মিডিয়ার উপর এই জাতীয় একেবারেই সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কিনা। সো একই রকম নিষেধাজ্ঞা আগেও এসেছিল, একই রকম নিষেধাজ্ঞা এবারও এসেছে। তবে গুণগত না হলেও আপনার পরিমাণগত একটা পার্থক্য আছে যে ওই সময়টাতে তারেক রহমানের উপর নিষেধাজ্ঞা আরোপের পরে বাংলাদেশের মিডিয়াতে কোনোভাবেই কোনো বক্তব্য প্রচার করা যায় নাই, এবং এটার জন্য বোধহয় বক্তব্য প্রচার করতে গিয়ে একটি টেলিভিশন মালিক এবং একজন সম্পাদক বোধহয় কারাবন্দীও হয়েছিলেন। তো এখন মানে আই ডোন্ট নো হোয়াই, যে হয়তো এটা বিএনপির উদারতা হতে পারে বা বিএনপির নেগলিজেন্স হতে পারে, তারা হয়তো এটা গুরুত্বই দেয় না যে মিডিয়া চাইলে কিছু কিছু শেখ হাসিনা বক্তব্য প্রচার করতে পারে। আর যেটা জুলাই অভ্যুত্থান বিষয়ক আপনি যেটা বলছেন যে আমার বন্ধু সালেহ শিবলি বলল 2018 সালে কোটা আন্দোলন না, তখন সফল হয়েছে। যদি কোটা আন্দোলন ধরি, কোটা আন্দোলন তখন কিন্তু শেখ হাসিনা পার্লামেন্টে গিয়ে কোটা বাতিল করে দিয়েছেন। সো এটা আন্দোলনের সাফল্য। এবারের যেটা যখন আবার কোর্ট, সালেহ শিবলির বক্তব্য হচ্ছে 14 সাল থেকেই বিএনপি নেতা এই বিষয়ে বিএনপির একটা কনসার্ন, মানে বিএনপির একটা অবস্থান ছিল। বিএনপি মনে করে, এবং শুধু 18 না, আসলে আমার মনে আছে যে গণজাগরণের মঞ্চের আন্দোলনের পরও কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে শাহবাগে কিছু কিছু মিছিল মিটিং হয়ে সমাবেশ হয়েছে। মেবি শিল্পী যে টাইমটা বলছেন 15 সালে 15 জুলাই, এটা হয়তো ওই সময়টার আগে পরে, 14 সালের ওই সময় আগে পরে হবে, যখন এটা এখন এই বিএনপি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফার সাইডেডনেস হতে পারে, যিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে দ্যাট ইজ দ্য ওয়ান ইস্যু যেটা বাংলাদেশের ভবিষ্যৎ পলিটিক্সকে আসলে একটা মানে টার্নিং পয়েন্ট নিয়ে যেতে পারে। সো উনি ওনার অবস্থানটা ক্লিয়ার করেছিলেন। আর আমি বলছি যে শুধু কোটা সংস্কার ধরলে 18 আন্দোলনও সফল, তখন বাতিল হয়েছিল, তখন আবার 2024-এর এখন যে আমরা বলি না যে মাস্টার মাইন্ড কে, হ্যাঁ, মাস্টার মাইন্ড তো শেখ হাসিনার নিচে। যে কোটা আন্দোলন শুরু হয়েছিল সেটা যখন ম্যাসিভ ব্লাড শেডে চলে গেল, শত শত মানুষ, 800 থেকে 1400, হ্যাঁ, এই দুয়েক বাচ্চা সহ নিহত হলো, তখন আসলে আর সেটা বলে কোনো দিকেই আপনি এরপরে আর বলতে পারবেন না যে কে এটাকে কোন দিকে নিয়ে গেছে। ওই হত্যাকাণ্ডের কারণে সাধারণ মানুষই আসলে এটাকে 5ই আগস্টের পরিণতির দিকে নিয়ে গেছে। সো অবশ্যই এটা এর আগে যারা আন্দোলন করছিলেন, সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল হওয়ার পর থেকে যে আন্দোলন চলছিল, তাদের যেমন রোল আছে, তারা যারা 2024 সালের আন্দোলনকে একটা গুণগত পরিবর্তনের জায়গায় নিয়ে গেছেন, তাদের যেমন রোল আছে। ইভেন 2024 সালের, আমরা হয়তো এখন খুব বেশি বলবো না, 2 আগস্ট যে দ্রোহ যাত্রা হয়েছিল, আনু মোহাম্মদরা করেছিলেন, তারও একটা বিশাল রোল আছে। সো এখানে আসলে এমন কি যে আপনি ধরেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের কর্মীরা যারা মনে মনে ওই হত্যাকাণ্ডকে বিরোধিতা করেছে, মনে মনে হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারেনি, তাদের একটা রোল ছিল। সো আমি তো অনেক ছেলে মেয়েকে জানি যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি পড়তো, ছাত্রলীগের মেম্বার ছিল, তারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে যে আমরা এখন এটাতে নাই। সো সব কিছুরই কিন্তু একটা পরিমাণগত একটা প্রভাব ছিল, যেটা একটা গুণগত জায়গায়। বাট রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমি শুরু সেটা হলো এবং যেটাকে আমি ওই যে জুলাই চার্টার গণভোট তার সঙ্গে রিলেট করে, বা আপনি যদি ওই সময়টাতে খেয়াল করেন, আপনি আগেরগুলো বাদ দেন, যে জুলাই মাসের 3rd উইক থেকে বা মিড জুলাই থেকে বিএনপি যে নেতারা গ্রেপ্তার হয়েছিলেন, হ্যাঁ, আমির খুসরো মাহমুদ চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন, মির্জা ফখরুল সাহেব তখন গ্রেপ্তার হন নাই, বাট ওই সময়টাতে জুলাই মাসে তো বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছিলেন। কেন গ্রেপ্তার হয়েছিলেন? নিশ্চয়ই সরকার সেটা বুঝতে পারছিল যে আন্দোলনের সাথে তাদের সরকারের দিক থেকে নেগেটিভ অর্থে এক ধরনের ইনভলভমেন্ট আছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে এক পজিটিভ অর্থে এক ধরনের ইনভলভমেন্ট ছিল। এবং পরবর্তীতে যারা সমন্বয়কদের যে বিভিন্ন রকম বক্তব্য, হয়তো একজনের সঙ্গে অন্যজনের কন্ট্রাডিক্টরি হয়, কিন্তু তারা বোঝা গেছে তাদের সঙ্গে যোগাযোগ ছিল
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে দেশের ভেতর যোগাযোগ ছিল, দেশের বাইরে ওই মুহূর্তে যেটা নাম বলছিলাম যে যার বক্তব্য প্রচার করা যাবে না। আমার মনে আছে আমি 4 আগস্ট সম্ভবত সিলেটের বা কোনো একটা অঞ্চলে একটা থানা ঘেরাও হয়েছিল। ওইখানে আমি যেটা খবরে পড়েছি, দেখেছি যে ওখানে তারেক রহমানের সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেওয়া হয়, তার বক্তব্য মাইকে শোনানো হয়, যাতে ওইখানে যাদেরকে ঘেরাও করে রেখেছিল পুলিশের সদস্যদেরকে, তাদেরকে মানে জনরোষ থেকে তারা রক্ষা পেতে পারে। সো একেবারে ওই মাইক্রো লেভেল থেকে শুরু করে আই থিঙ্ক আমি যদি ওই আন্দোলনটাকে বিশ্লেষণ করি যে সেখানে সব মানে ওই সময়কার সরকার বিরোধী সকল পার্টি এবং অবশ্যই সমন্বয়তের তো একটা মানে রোল একত্রিত হওয়ার জন্যই কিন্তু সেটা একটা culmination সফল হয়েছে বলে আপনি মনে করছেন। সালেহ শিবলি। জি, জাহিদ নওয়াজ খান জুয়েল যেটা বললেন, আমি আসলে আলোচনাটাকে জুয়েলের একটু অন্যভাবে করতে চাই। আমি আপনার অনুষ্ঠানের শুরুতে যখন বসছি তখন আমি বললাম যে আপনার সম্ভবত নিঃসন্দেহে 8,000-এর বেশি অনুষ্ঠান করেছেন। 8,000-এর বেশি হলে এই দুপাশে দুজন করে 16,000-এর বেশি মানুষ কথা বলেছেন, নানা বিষয় নিয়ে কথা বলেছে। আমি মনে হয় আলোচনাটা একটু অন্যভাবে করতে চাই। আপনি যদি বলেন 1, 2 এপাশ আর ওপাশ, আর যদি বলেন তৃতীয় মাত্রা, তাহলে আমরা তৃতীয় মাত্রা আরেকটা মাত্রা যোগ করি। সেটা যদি এমন হয় যে রাজনীতির গুণগত পরিবর্তন, তাহলে আমরা যদি কোনো একটা ইস্যু নিয়ে বিতর্ক পক্ষে বিপক্ষে বলি, আমরা হাজার কথা বলতে পারবো। আসলে কি কোনো চেঞ্জ হবে? আপনি শুরুতে একটা কথা বললেন যে জুলাই অভ্যুত্থান মানার কথা, জুলাই চার্টার মানার কথা। আমার কাছে মনে হচ্ছে যদি আসলে আমরা ব্যক্তি মানুষ পরিবর্তন না হই, রাজনীতির গুণগত পরিবর্তন না আসে, তাহলে আপনার এই তৃতীয় মাত্রা চলবে 8,000 না। যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর রহমত, ততদিন আপনি দুজন করে গেস্ট পাবেন এবং আপনি বিতর্ক করবেন। কেউ বিতর্ক করার পরে বাইরে আসলে কে ভালো বলেছে কে মন্দ বলেছে তার দলের সাপোর্টার কিংবা আলাদা করে সাপোর্টাররা সাপোর্ট করবে, এই পর্যন্ত হবে সফলতা। আর যদি আমরা রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলতে চাই, তাহলে আসুন আমরা অন্যভাবে দেখি। আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেকদিন থেকে দেখার সৌভাগ্য হয়েছে, এখন ওনার সঙ্গে কাজ করছি, আমি সেভাবে যদি বলি, সম্ভবত সংবিধানের 65 ধারায়, আমি যদি ভুল হয় আমি যারা আইন বিশেষজ্ঞ আমি মাপ চাইছি, বাট এই কথাটা আছে, সম্ভবত 65 ধারা আছে যে সারা দেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত যারা আছেন, ভোটারদের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের নিয়ে, নির্বাচিত এমপিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। এটা সংবিধান আছে, স্পষ্টই আছে। কিন্তু আমরা দেখেছি 2014 সালে, 2018 সালে, 2024 সালে সংবিধানে তো আছে, কিন্তু সেটা তো মানা হয়নি। পার্লামেন্ট হয়েছে, আমরা দেখেছি একটা পার্লামেন্ট, আমরা দেখেছি একটা ক্যাবিনেট, আমরা দেখেছি সরকার, কিন্তু সংবিধানে থাকার পরেও কোনো কিছু হয়নি। আসলে সংবিধানে থাকা না থাকার চাইতে বড় কথা হচ্ছে আমরা এটা মানলাম কিনা। সংবিধান মেনে কেউ ফ্যাসিস্ট হয় না, সংবিধান না মানার কারণে ফ্যাসিস্ট হয়। সুতরাং আজকে এই যে আমরা যে সনদ নিয়ে কথা বলছি, বিএনপিতে স্পষ্ট করে বলেছে, আপনারা তো জানেন ওই সময় আমি বাংলাদেশে ছিলাম না, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন না সেই সময় কোনো কারণে, পরিস্থিতির কারণে, কিন্তু জাতীয় সংসদের সাউথ প্লাজায় হাজার হাজার মানুষের সামনে, লক্ষ 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 কোটি মানুষের সামনে বাংলাদেশের টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়েছে। সেখানে জুলাই সনদে স্বাক্ষর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সংসদে বলেছেন যে সংসদে যেভাবে, যে শর্তে যেভাবে সাইন করা হয়েছে, প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে। এরপরে আসলে আর কথাটা থাকে কোথায়? তাহলে আপনি সময় দিতে হবে, দেখেন যে প্রত্যেকটা বিষয়ে যেই মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা সেটা মানা হচ্ছে কিনা। আপনার কাছে কেন মনে হয় যে বিএনপির এটা নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে বলে? তো আমার কাছে মানে মানুষ প্রশ্ন তুলতে পারে এবং এই প্রশ্ন তোলাটা জরুরি, কিন্তু সন্দেহ, এত তাড়াতাড়ি সন্দেহ করার সময় আসেনি যে এটা বাস্তবায়ন করবে কি করবে না, কোনটা করবে না। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যে এই বাংলাদেশে জনগণের রায়, জনগণের ভোটে একটি সরকার গঠন করা হবে, একটা সরকার, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কি অধিকারটা? সেটা হচ্ছে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা হবে। আমরা যদি প্রথমেই অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি, তারপরে জনগণের ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন যেটা, সেটা তাকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি যে সনদের উপরে যদি অনেক গুরুত্ব দেন, আমার কাছে মনে হয় এই রাজনৈতিক বিতর্কের চাইতেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন কিনা, একটা বড় রকমের পরিবর্তন আনতে চাইছেন, যেটিকে আমরা বলছি যে রাজনৈতিক গুণগত পরিবর্তন। সেটি কিভাবে? আপনি দেখেন, এই ছোট্ট উদাহরণ দিই, গত
2-3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসছে, শিক্ষার্থীরা এসছে, ক্লাস 1 থেকে ক্লাস 5। তো তারা ফুটবল খেলেছে এবং এটা শুরু হয়েছিল 2 মাস আগ থেকেই। সারা বাংলাদেশের 65,000-এর বেশি স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা খেলাধুলা ফুটবল খেলেছে 1 থেকে 5 পর্যন্ত। খেলে ইউনিয়ন পর্যায় থেকে, স্কুল পর্যায় থেকে, জেলা উপজেলা হয়ে ফাইনাল খেলাটা ওদের হয়েছে। তো উনি যখন স্টেডিয়ামে গেছেন, এই যে যারা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার জন্য যখন মাঠ চক্কর দিচ্ছিলেন, আপনারা দেখেছেন যে যাওয়ার সময় পথে একটা পানির বোতল, আপনারা যে পানি খেয়ে হয়তো কেউ একটা বোতল ফেলেছে। তো প্রধানমন্ত্রী যখন হাঁটার মধ্যে ওই বোতলটা তুলে, ওই বোতলটা যখন মাঠ থেকে উনি তুলে নিয়ে আসছেন, ওনাকে দেখে আরও কয়েকজন তুলে নিয়ে আসছেন। আপনার কাছে কী হয়? আমি তো মনে করি এটাও আমাদের একটা পরিবর্তনের দিক। এটা ছোট্ট একটা বিষয়। এই পরিবর্তনের দিকগুলো কি বড় বিষয় না? আমার কাছে মনে হয় এই পরিবর্তনের দিকগুলো থেকে আমরা ছোট ছোট এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা গুরুত্ব না দিয়ে শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের মধ্যে আটকে থাকার কারণে আমাদের অনেক সমস্যার সমাধান হচ্ছে না এবং আমরা একটা অবিশ্বাসের মধ্যে আটকে আছি। আমার বন্ধু জাহিদ নওয়াজ খান জুয়েল যে কথাটা বললো, আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি। আমরা যখন সাংবাদিক সমিতিতে ছিলাম, তো নির্বাচন হওয়ার পর প্রথমবারে যখন ড্র হলো, সেকেন্ড টাইম ইলেকশনে, দ্বিতীয় দফা ইলেকশনে আমি এক ভোটে আমি জিতেছি, এক ভোটে। তো যেহেতু আমি জিতেছি, সে যেহেতু আমার অপোনেন্ট ছিল, তাহলে তার সঙ্গে তো আমার শত্রুতা থাকার কথা ছিল। তো শত্রুতা হয়নি। কারণটা হচ্ছে, আপনি জানেন যে আমি তখন থেকেই সাংবাদিকতা করেছি, ক্যাম্পাস রিপোর্টিং করেছি এবং আমি পরেই সংবাদ সংস্থা ইউএনবিতে জব করেছি। তো ইউএনবিতে যখন জব করেছি তখন জাহিদ নওয়াজ খান জুয়েল আমাকে বলেছে যে ইউএনবিতে চলে আসো। তো তার সঙ্গে তো আমি নির্বাচন করে, সে তো আমার প্রতিপক্ষ ছিল। আমাদের মধ্যে যদি দলীয় বিশ্বাসের কথা বলি, সেদিক থেকেও আমি তাকে মনে করি যে সে আমার চেয়ে কিছুটা বিপরীত চিন্তা করে। কিন্তু এই চিন্তা একটা সময় পর্যন্ত ছিল যে আমরা ভিন্ন মতকে, ভিন্ন পথকে, আমার মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা শ্রদ্ধা হারাইনি, আমরা মানবিক বন্ধুত্বটা নষ্ট এগুলো হারাইনি, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়নি। এগুলি কিন্তু আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এই জায়গা থেকে সরে এসেছি। সরে আসার কারণেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যদি আসলে আমরা এই জায়গাগুলোতে ফিরিয়ে না আসি, তাহলে আমরা দেখবেন যে রাজনৈতিক ইস্যুকে নিয়ে আমরা সারাক্ষণ বিতর্ক করবো এবং কোনো রেজাল্ট বুঝতে পারবো না। এই জন্য আমাদেরকে ব্যক্তিকে চেঞ্জ করতে হবে, আমাদের রাজনৈতিক ধ্যান ধারণাগুলোকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে মূল্যবোধের কাছে ফিরে যেতে হবে। এবং শুধু এটা না, সকল ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর এই জায়গাগুলোতে উনি খুব গুরুত্ব দিচ্ছেন। এবং শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা আমাদের মূল্যবোধের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। ধরেন উনি যখন ডিসিএসপি সম্মেলনে একটু বক্তব্য দিয়েছিলেন, সম্ভবত পুলিশের যে কনফারেন্স সেখানে অথবা ডিসিদের সঙ্গে কনফারেন্সে উনি একটা কথা বলেছিলেন ওনার বক্তব্যে। উনি বলছেন, দেখেন আপনারা যারা পুলিশের ইয়েতে ওটা সম্পাদকদের সঙ্গে বৈঠকে উনি এটা উল্লেখ করেছিলেন। উনিও, হ্যাঁ, পুলিশে যে এসপিদের যে কনফারেন্স সেখানে, উনি একটা হচ্ছে যে পারিবারিক মূল্যবোধের বিষয়, যে আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের একদম প্রান্তিক পর্যায়ে কাজ করছেন, মানুষের সঙ্গে কাজ করছেন, আপনাদের কাছে কিন্তু মানুষ আসে। তো আপনারা চেষ্টা করবেন সেখানে থেকে মানুষের মধ্যে যে পারিবারিক মূল্যবোধগুলো, এখানে যদি আপনাদের অনেক কন্ট্রিবিউট করার কিছু থাকে সেটা আপনারা করবেন। কারণ যদি পারিবারিক মূল্যবোধে, যদি আমরা প্রত্যেকটা পরিবারে যদি পারিবারিক মূল্যবোধে বেড়ে উঠি, তাহলে দেখবেন যে সবগুলি পরিবার মিলিয়েই তো আমাদের একটা রাষ্ট্র। কারণ রাষ্ট্রের একদম সবচেয়ে ক্ষুদ্র ইউনিট হচ্ছে পরিবার। তো এই কাজটা করবেন। আমি তো মনে করি এটা একটা বার্তা। এই বার্তা যদি আমরা ফলো করতে না পারি, কিংবা এই বার্তার যদি গুরুত্ব আমরা না বুঝি, তাহলে দেখবেন রাজনীতির আস্তে আস্তে সামনের দিকে এমন একটা জায়গা যাবে যে কোনটা পলিটিক্যাল রেটরিক আর কোনটা বেয়াদবি, এটা একদম মিক্সড হয়ে যাবে। বেয়াদবি এবং পলিটিক্যাল রেটরিক কিন্তু এক জিনিস না। আমরা চাইলেই সব কথা বলতে পারি, আবার চাইলেই সব কথা বলতে পারি না। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। প্রায় এখন আমি যেখানে কাজটা করছি সেখানে আমার পক্ষ থেকে এভাবে কথা বলাটা ঠিক না। তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমি ইলমোটিভ নিয়ে না, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। এই যে আমরা যে বাক স্বাধীনতার কথা বলি, তো বাক স্বাধীনতা কি সীমাহীন? বাক স্বাধীনতা সীমাহীন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সীমা কদ্দূর?
সীমা কদ্দূর সেটা একটা ইস্যু, সীমাটা নির্ধারণ করবে কে, সীমাটা সেটা নির্ধারণ আরেকটা করবে, issue। রাইট। তাহলে বাক স্বাধীনতা যেহেতু সীমাহীন না, এখন দেখা গেল যে আমি যখন বাক স্বাধীনতা নিয়ে কথা বলবো, জাহিদ নওয়াজ খান জুয়েল যেহেতু এখন মিডিয়াতে জব করছেন, সে মনে করবে আমি তো মিডিয়ার মানুষ, আমাকে এটা নিয়ে কথা বলতে হবে। আমি এবং জাহিদ নওয়াজ খান জুয়েল দীর্ঘ সময় আলোচনা করব, কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে বসতে পারবো না। কিন্তু বাক স্বাধীনতার প্রয়োজন একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের জন্য, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। কিন্তু সেই সীমাটা আমি নির্ধারণ করব না, সেই সীমাটা নির্ধারণ করবে আদালত। তাহলে আদালতকে আসলে বা গণমাধ্যম নিজেও পারে করতে, আমার কাছে কি মনে হয় কি, গণমাধ্যম নিজেও করতে না পারে। এটা যদি হয় এই যে সেলফ রেগুলেশন থাকলে সেটা সম্ভব। সেলফ রেগুলেশন হতে পারে, বা এই যে গণমাধ্যম কমিশনের কথা বলা হচ্ছে যেটার মধ্যে মিডিয়ার লোকজনের প্রাধান্য থাকবে, তারা মিলে এটা করতে পারে, সবাই মিলে, আমি বলছি না সবাই মিলে করতে পারে, এটা সত্যি। সেখানে সবাই মিলে করবেন, সেখানে একটা নীতিমালা আছে। তার মানে হচ্ছে যে আপনি বাক স্বাধীনতার সীমাটা কত, সেটা একটা নীতিমালা দিয়ে আপনাকে করতে এখন হবে। পর্যন্ত বাংলাদেশের আদালত ওই জায়গায় যায় নাই যে মানুষ মনে করে বা বিশ্বাস করে বা পারসেপশন তাই যে এটা এটা বললে আবার independently- আদালত অবমাননা হচ্ছে কিনা। না, আদালত অবমাননার তো আমি আমার রাইট এক্সারসাইজ করছি, আমি আদালতকে দোষী করছি, আমি বলছি মানুষের পারসেপশন ওই জায়গায় যায়নি। রাইট, আপনি এই কথাটা ঠিক বলেছেন। তাহলে আমি এই সুযোগ নিয়ে একটা কথা বলি। এই যে বললেন যে আদালতের প্রতি মানুষের সেই বিশ্বাসযোগ্যতা জায়গাটা আছে কিনা, ইয়েস, তারেক রহমান সরকার এই কাজটাই করছেন, যাতে করে আদালত মানুষের বিশ্বাসের জায়গা বিশ্বাস চলে করতে আসে, পারে। যাতে করে প্রেস কমিশন মানুষের বিশ্বাসের জায়গা চলে আসে। উনি চান বাংলাদেশে যতগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যতগুলি বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে, যতগুলো প্রতিষ্ঠান যারা যেখানে কাজ করছে, যতগুলো সংগঠন, ব্যক্তি সংগঠন আছে, প্রত্যেকটা দল এবং সংগঠন যদি নিজ নিজ আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী যদি নিজেরা চলে এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে যদি আমরা চলি রাষ্ট্রীয় আইন মেনে, তাহলে অবশ্যই এই আদালতকেও মানুষ শ্রদ্ধা করবে, এই প্রেস কাউন্সিলকেও শ্রদ্ধা করবে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান নিজ নিজ ভিত্তির উপরে, নিজ নিজ বিধিবিধানের উপরে প্রতিষ্ঠিত হবে। আর যদি রাষ্ট্রের সবগুলি প্রতিষ্ঠান যদি ঠিক হয়ে যায়, তাহলে রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা তো ম্যানেজার হিসেবে, তারা তো ব্যবস্থাপনাটা করবে। তাহলে ওই জায়গাটায় তারা একটা নিশ্চয় করার চেষ্টা করছেন। একটা হচ্ছে উনি রাজনৈতিকভাবে যেভাবে চেষ্টা করছেন, আবার একটা সামাজিক আন্দোলন করারও চেষ্টা করছেন, যাতে করে মানুষের মধ্যে আমরা আমাদের মূল্যবোধে ফিরে আসি। আমাদের যে বাংলাদেশের যে আবহমানকালের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক মূল্যবোধ যেগুলো আছে, এগুলোতে যেন আমরা ফিরে আসি, এই কাজগুলো উনি করার চেষ্টা করছেন। জি, জাহিদ নওয়াজ খান, আমি আবার আমার একটু পুরনো প্রশ্নটার উত্তর আপনি আসলে সেই অর্থে দেননি, যে ওই যে জুলাই চার্টার যেটা সালেহ শিবলি বলবার চেষ্টা করেছেন যে তাদের ওই পরিমাণ সময় যায়নি যে তাদেরকে এখন বিচার করতে হবে, তার অঙ্গীকার থেকে সরে গেছে। আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন? দ্বিতীয় কথা হচ্ছে শিবলি যেটা উল্লেখ করলেন যে এই যে ভ্যালুজের কথা বা আচার আচরণগত দিক থেকে প্রধানমন্ত্রী, সাধারণভাবে মানুষ মনে করছে যে তিনি একটা ব্যক্তিগতভাবে অনেক কিছুতে পরিবর্তন এনেছেন, তার চাল চলন, আচার আচরণ, সরকারি যেসব লজিস্টিক্স বা সিকিউরিটি সাপোর্ট, সেগুলোকে সীমিত করে আনা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা, সাশ্রয়ী এক ধরনের অ্যাপ্রোচ নেওয়া, নিয়মানুবর্তিতা, সব কিছুর মধ্যে, এবং সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা, অপোজিশনকে গুরুত্ব দেওয়া, তাদের বাড়িতে চলে যাওয়া, অনেক কিছুর মধ্যে পরিবর্তন আনছেন। আবার সালেহ শিবলি কথাও বলেছেন যে বেয়াদবি এবং পলিটিক্যাল রেটরিক আমাদের রাজনীতিতে গত কয়েক বছর ধরে ক্রমাগত একটা বেয়াদবি একটা সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে। সো এই বেয়াদবিটা, এটাকে বেয়াদবি বলবেন না পলিটিক্যাল রেটরিক বলবেন, একই সঙ্গে প্রধানমন্ত্রীর যে আচার আচরণ ক্রিয়াকর্ম, এটা কি কেবল এক ধরনের শো অফ নাকি উনি মিন করছেন? এই প্রশ্ন এখন পর্যন্ত কোনো মানুষের মধ্যে ওঠেনি, কিন্তু প্রশ্নটা এই কারণে যে এটা কি ট্রান্সলেটেড হচ্ছে কিভাবে, এটা উনি ওনার পারিষদবর্গের মধ্যে, সংসদ সদস্যদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে, দলের নেতাকর্মীদের মধ্যে সেটা ইনজেক্ট হতে পারছেন কি না। এবং সামগ্রিকভাবে নিঃসন্দেহে এটা স্পষ্ট বা প্রমাণিত এখন পর্যন্ত সাধারণভাবে পারসেপশন যে উনি ব্যক্তিগতভাবে হি হ্যাজ বিন ট্রান্সফর্মড হিমসেলফ, এবং পারিবারিক মূল্যবোধের কথা বলছেন, উনি পরিবারকে গুরুত্ব দিচ্ছেন। এটার ওনার আচরণ, ওনার পরিবার নিয়ে উনি ঘোরাফেরা করার মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে যে ধরনের এক ধরনের রক্ষণশীলতা ছিল, পলিটিশিয়ানরা অনেক সময় স্পাউসদের নিয়ে কোথাও যেতে চান না,
তারা মনে করেন এটা বোধহয় অচ্ছুত না, একটা শুধু ব্যাপার। এটা শুধু পলিটিশিয়ান, এটা আমাদের উপরও মানসিক চাপ সৃষ্টি অনেকের করছে। মধ্যে আছে, কিন্তু এই যে পরিবর্তনগুলো এনেছেন নিঃসন্দেহে ইতিবাচক দিক, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা সাস্টেইনেবল কিনা। আবার অনেকে মনে করেন এগুলো করে উনি আসলে ওনার নিজের বিপদ ডেকে আনছেন, ওনার দলের জন্য বিপদ ডেকে আনছেন, সরকারের জন্য বিপদ। এত উদার হওয়া ভালো না। So, আপনি সাংবাদিক হিসেবে কি ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট থিং হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এক্সাম্পল সেট করা, তো এক্সাম্পল সেট করা, এক্সাম্পল যদি ওনার মধ্যেই সীমাবদ্ধ মানে এই থাকে, উনি যখন এক্সাম্পল মাত্র আসলেন, সেট করা শুরু করলেন, অনেক রকমের কথা কিন্তু এসছে। যেমন হুসেন মোহাম্মদ এরশাদ সাইকেল চালিয়ে, অবশ্য একদিন বা দুদিনের উদাহরণ, তারপরে সেটা রাখেনি। শেখ হাসিনা কিছু কিছু জিনিস দেখাবার চেষ্টা করেছেন, কিন্তু একটাও শেষ পর্যন্ত মানেননি, করেননি। কিন্তু এখন পর্যন্ত 4 মাস তারেক রহমান সব কিছুতে একটা এক ধরনের কনসিস্টেন্সি বজায় রাখবার চেষ্টা করছেন। জি, মানে এক্সাম্পল সেট তো মানে সেটটা এটাই এক্সাম্পল হয় যেটা ফলো করা হয়। সো এটা এখনও আসলে টাইম উইল সে, যে আসলে 4 মাস সময় খুব লম্বা সময় না, যে উনি যেটা করছেন যে সেটা আপনি যেটা বলছেন যে কেউ বলতে পারে শো অফ করছে, আবার যদি এটা কনসিস্টেন্সি থাকে তখন আপনি বলতে পারবেন যে না, এটা শো অফ ছিল না। তো ইনিশিয়ালি কিছু এক্সাম্পলের বিষয়ে বলি যে গতকাল সিপি যে একটা স্টেটমেন্ট দিয়েছে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি পত্রিকার সম্পাদক সহ অগ্রযাত্রা এরকম নাম, বগুড়ার 6 জন সাংবাদিকের নামে মামলা হয়েছে, তার মধ্যে অ্যারেস্ট বোধ হয়েছিল। সো সেটা কিন্তু আবার আরেকটা দিক, মানে শিবলি যেটা বলছেন ওই যে ভ্যালুজ, আচার আচরণ, সেটা একটা, আবার ওটা আবার আরেকটা দিক, আমরা ওই আলোচনাও করতে পারি, অবশ্যই করবো। আমি এটাতে আসছি, আমি বলছি যে ওই জায়গাতে যে আপনি যেটা বলেন যে তার পার্টি ফলোয়াররা তাকে ফলো করছে কিনা। সো তারেক রহমান যদি গত 4 মাসে যেরকম, আমি খুব রিয়ারলি তার মুখ থেকে ফ্যাসিস্ট শব্দ মনে হয় শুনি। ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, এগুলো বরং উনি বোধহয় ওই যে আপনাদের সম্পাদকদের সঙ্গে শিবলি তো সেখানে ছিলেন, উনি বলছেন যে আমি প্রতিশোধ নিয়ে কি করব, প্রতিশোধ নিলে তো আমার দিন ফেরত আনা যাবে না। বরং উনি যে প্রতিশোধের রাজনীতি করতে চান না, এর মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আমি ওই জন্য রেটোরিক আর রিয়ালিটি ইজ কোয়াইট ডিফারেন্ট। ওই জন্য এক্সাম্পলটা দিচ্ছি যে তার, বাট সেটা ওনার এই এক্সাম্পলটা ট্রান্সলেটেড হচ্ছে কিনা, যে তাহলে তো আর ওই সম্পাদকদের নামে মামলা হতো না। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে এই জায়গাটাতে যে এটা একটা এক্সাম্পল যে মিডিয়া ফ্রিডমের ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল, যে উনি যে এক্সাম্পল সেট করেছেন বা করতে চাচ্ছেন, সেটা তার পার্টি ফলোয়াররা, পার্টি লিডারশিপ আসলে কতটা ট্রান্সলেট করে নিজেদের মধ্যে সেটা ইনজেক্ট করবে। ইয়েস ট্রু যে আমাদেরকে উনি লাঞ্চে দাওয়াত দিয়েছিলেন, তারপর বলেছেন যে নর্মালি আমাদের লাঞ্চ 150 টাকার থাকে, আজকে আপনাদের জন্যে 40 টাকা বাড়ানো হয়েছে, 190 টাকা। এবং দ্যাট ইজ গুড লাঞ্চ। হ্যাঁ, যে করলা ভাজি, পাবদা মাছটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ, তারপরে ছোট সাইজ ছিল না বড় সাইজ? ছোট ছিল। ডিম ছিল, ডিমটাও ছোট সাইজের ডিম ছিল, ডাল ছিল, এবং মানে শেষে আপনার সাথে ওই বানানা ছিল, কলা ছিল, যে আমরা থাকি না ডেজার্ট, অন্তত একটা দই আমরা হয়তো কেউ কেউ আশা করেছিলাম। তো ইভেন ওনার যে আমরা যে আউটলুক দেখছি, হ্যাঁ, সব কিছুর মধ্যেই একটা সাশ্রয়ী দেখানোর বলতে আমি নেগেটিভ বলতে বলছি না, যে যাতে মানুষ এটাকে ধারণ করতে পারে যে রাষ্ট্র, আমাকে একজন প্রতিমন্ত্রী গল্প করছিলেন, এটা মানে মানে নাম বলছি না যেহেতু, যে আমরা উনি বলছেন যে উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, স্যার এই যে আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদের তো এটা হয় না, বের হয়ে তো খেতে হয়। তখন প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রের ক্ষমতা এটুকু খাওয়ানোর, তোমার যদি বাড়তি খাওয়ার ক্ষমতা থাকে তুমি সেটা বাইরে গিয়ে খাও। হ্যাঁ, সো এটাই যে আপনার এখন এই তার যে আপনি যেটা বললেন যে তার ব্যক্তি আচরণ, আমরা ছোট ছিলাম জিয়াউর রহমানকে আমরা ওইভাবে খুব দেখিনি। উনি মারা যাওয়ার পরে বরং আমরা জিয়াউর রহমানকে চিনেছি, তখন আমরা তো কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখেছি। উনি ওইরকমই খাওয়া দাওয়া, হ্যাঁ, ছোট যেরকম এটা কে লিখলো, মুস্তাফা খন্দকার একটা গল্প লিখলো, যে ঘটনা লিখলো, যে মুসা ভাই, ABM মুসা, উনি মনে হয় PIO ছিলেন, ওনাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার লাঞ্চে দাওয়াত দিয়েছিলেন। তো মুসা ভাইয়ের ডায়াবেটিস ছিল, সো উনি আগে থেকে প্রিপারেশন নিলেন যে খাওয়া দাওয়া করলে যেন সুগার লেভেল বেড়ে না যায়। তারপরে যেয়ে দেখলেন যে এরকম চিকেন, ডাল আর একটা আলু ভর্তা। হ্যাঁ, সো বলছি যে এটা উত্তরাধিকার সূত্রে, যেটা শিবলি বলছিল যে পারিবারিক যে বিষয়টা, এটা হয়তো ওনার
এই এই সংযম সাশ্রয়ী যে বিষয়টা এটা হয়তো উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। বাট এগুলো এন্ড অফ দ্য ডেতে হয়তো খুব বড় বিষয় হবে না যদি রাষ্ট্রীয় পর্যায়ে যেটা মানে আমরা যদি দেখি যে আমাদের দুর্নীতি দূর হয়েছে, যদি ওটা দূর হয় তখন এই ছোট ছোট উদাহরণগুলো ওটা আরো বড় হয়ে উঠবে। আর যদি সে আগের মতো দুর্নীতি চলে, আগের মতোই ঘুষ, আগের মতোই ব্যাংক লুটপাট চলে, তাহলে আর তখন এসব এক্সাম্পল বলা হবে শুধুমাত্র বড় জোর উনি ব্যক্তিগতভাবে ভালো, আমরা বড় জোর এইটুকু হয়তো বলতে পারবো। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই জায়গাটা উনি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটা সফল হবেন তার উপর ডিপেন্ড করবে। আপনার যেটা মেইন প্রশ্ন আপনি বলছেন আমি উত্তর পান নাই, জুলাই চার্টার এই রিফর্ম যে সংস্কার, এখন হয়েছে কি যে আমরা দেখেছি আমার প্রিয় স্যার আলী রিয়াজ স্যার দীর্ঘ সময় যে রিফর্ম টক্স করেছেন, তো সেই রিফর্ম টক্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে আপনি 50টা পার্টি আলোচনা করছে, 38টা পার্টি এরকম মতামত দিচ্ছে, 12টা পার্টি এরকম মতামত দিচ্ছে। নাম্বার হিসেবে ঠিক আছে, আমরা এখানে 3 জন মানুষ, হ্যাঁ, সো আমাদের 3টা ভোট, এটা ঠিক আছে। এখন যদি আমি বয়সের হিসাব দেখি, এক্সপিরিয়েন্সের হিসাব দেখি, আমি আমার কার্যক্রমের হিসাব দেখি, তো সেক্ষেত্রে আপনি সালিহ শিবলি আমরা একই সমান হব না। সো ওই ভোটের ক্ষেত্রেও যে পার্টিগুলো যে যখন তারা রিফর্ম আলোচনা করছিল, তো সেখানে ABCD পার্টি, বিএনপি, জামাত ইসলামী বা সদ্য গঠিত এনসিপি, তো সব পার্টির ভোট এক করে তো হলে তো সেটা রেজাল্ট তারা ইলেকশানে আমরা ন্যাশনাল ইলেকশানে দেখিনি। সো আমরা যদি ন্যাশনাল ইলেকশানে আমার যেটা মনে হয় যে ওরা ভয় পাচ্ছে যে বিএনপি 31 দফা দিয়েছিল, নিশ্চয়ই স্বপন ভাই আপনার কাছে এসেছিলেন যখন 31 দফা ঘোষণা করা হয়, আমাদের কাছে এসেছিলেন। হ্যাঁ, উনি এটা গণমাধ্যমকে বোঝানোর চেষ্টা করছিলেন যে বিএনপি যে চেঞ্জটা চায় পলিটিক্স রাষ্ট্র কাঠামোতে, সো তার সাথে কিছু জায়গাতে আসলে একমত না বলতে যে আমরা যে সংস্কার প্রস্তাব পেয়েছি, জুলাই সনদ পেয়েছি, তার সাথে সালিহ শিবলি যতই বলুক, প্রধানমন্ত্রী যতই বলে থাকুন যে ওনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, বাট আসলে সব কিছুর সঙ্গে তো বিএনপি একমত না। ওনারা যেটুকু করেছেন অঙ্গীকার, নোট অফ ডিসেন্ট সহ যেগুলো, নোট অফ ডিসেন্ট সহ, এটা। সো ওই জায়গা থেকে সেটার হয়তো বেস লাইন আমার মনে হয় তো সেই বিএনপির 31 দফা হবে। সে বিএনপির 31 দফা হলে এটা হয়তো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে যারা, একজন নাগরিক হিসেবে আপনি ধরেন বিএনপির যে ইলেকশন ম্যানিফেস্টো বা তার যে 31 দফা যেটা তার কমিটমেন্ট, তারা যদি সেটা পূরণ করে, ফরগেট অ্যাবাউট জুলাই চার্টার, গণভোট, আপনি কি তখন বলবেন কিনা যে বিএনপি আসলে তার কমিটমেন্ট রক্ষা করেছে? ওকে, নাগরিক হিসাবে আমি আমার জায়গাটুকু নিয়ে ভাবি সেটা হচ্ছে যে আমি আমার জায়গাতে আমার যে কর্মক্ষেত্র, সাংবাদিকতা, গণমাধ্যম, সেটা কতটা মুক্ত হবে, সেটা কতটা মুক্ত থাকবে, এই জায়গাতে বিএনপির কমিটমেন্ট আছে। এবং আমি একটু আগে বলেছিলাম যে ডিসপাইট কোর্টস অর্ডার, যখন মিডিয়া শেখ হাসিনার বক্তব্য কিছু কিছু প্রচার করছে, এটা নিয়ে সরকার বা অতীতের যে এক্সপিরিয়েন্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেভাবে ইন্টারফেয়ার করতো, আমরা সেরকম কোনো ইন্টারফারেন্স দেখিনি। সো এটা হচ্ছে মেবি মর্নিং শোজ দ্য ডে। এখন দেখা যাক যে এটা আসলে ভবিষ্যতে একই রকম থাকবে কিনা। এই জায়গাটা আরেকটা নাগরিক হিসাবে ইয়েস, আমি ভোটাধিকার প্রয়োগ করি আর না করি, 5 বছর পর পর মানুষ যেন অন্তত যিনি আমাকে 5 বছর চালাবেন ওই জায়গাটা যেন নিশ্চিত হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের সব একটা নিরপেক্ষ নির্বাচন, সব নাগরিক, রাইট, এক্স্যাক্টলি, একটা ইস্যু ঠিকঠাক করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে। সালিহ শিবলি, ধন্যবাদ জুয়েল যা বললেন। প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত যা কিছু করছেন আমরা দেখেছি যে উনি আগে এক্সাম্পল সেট করার চেষ্টা করেন, তারপরে উপস্থাপন করেন। অনেকগুলো বলি, আমি যদি প্রথমে বলি, এই যে আমি নিয়ে এসেছিলাম নির্বাচনী ইশতেহার, যেটা বিএনপি প্রচার করেছিল, সারা বাংলাদেশের জনগণের সঙ্গে যে সংলাপ হয়েছে, বিএনপি যে সংলাপ ছিল, সেই সংলাপের সময় প্রত্যেকটা সেক্টরকে ভাগ করে করে বিএনপির হোয়াট ওয়াজ দ্য বিএনপিস প্ল্যান, এগুলো যে মানুষের সঙ্গে আলোচনা করে যেটা চূড়ান্ত করেছিল এবং অন্যান্য সমমনার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে, এই নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে যখন বিএনপি নির্বাচনে বিজয় লাভ করলো এবং বাংলাদেশের জনগণ যখন বিএনপিকে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে, এখন কিন্তু এটা আর বিএনপির ইশতেহার না, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের ইশতেহার। তো এই জনগণের ইশতেহার বিএনপি পালন করছে কিনা, আমরা বরং অতীতে দেখেছি
ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে রাজনীতির গুণগত পরিবর্তন, সেটা হচ্ছে যে জনগণের কাছে যে ওয়াদা করা, এই যে ওয়াদা পূরণ রাজনীতি তার একটা শুরু করেছেন। আমি আরও কয়েক জায়গায় এই কথাটা বলেছি, তার একটা নিজেও অনেক উনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কয়েক জায়গায় কথাটা বলেছেন যে আমরা ভোট দেওয়ার সময় যে নখের কালি শুকোনোর আগে থেকেই আমরা আমাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করার রাজনীতি শুরু করে দিয়েছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাংলাদেশের আলেম ওলামা এবং অন্যান্য ধর্মের ধর্মীয়গুলো যারা আছে তাদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদেরকে একটা সম্মানের আওতায় নিয়ে আসা। এরপরে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি, যাতে করে মানুষ বন্যা এবং খরা থেকে মুক্তি পায়, আমাদের পানি যেন আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এইসহ গাছ লাগানো সারা বাংলাদেশে। এই যে কাজগুলো উনি করছেন, এই কাজগুলো হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে উনি নির্বাচনের আগে যে ওয়াদাগুলো করেছেন সেই ওয়াদাগুলো বাস্তবায়নের কাজ শুরু করছেন। এখন কথা হচ্ছে এই যে কাজটা করছেন, তার মানে ওনার রাজনৈতিক কর্মসূচিগুলি একদিকে বাস্তবায়ন করছেন, পাশাপাশি উনি যে কাজগুলি করছেন, যে এই যে জাহিদ নওয়াজ খান জুয়েল বললেন, ওনারা সাংবাদিকদেরকে যখন উনি দাওয়াত দিয়েছেন, ওনাদেরকে যে খাবার পরিবেশন করা হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সো এর বার্তাটা কি? শুধুমাত্র এটা না, উনি যখন প্রথম বৈঠকটা করলেন বিএনপি নির্বাচিত সাংসদদেরকে নিয়ে, তিনি সেখানে বলে দিয়েছেন যে প্লট না নেওয়ার জন্য, ফ্ল্যাট না নেওয়ার জন্য, শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার জন্য এই কথাগুলি বলেছেন। কেন বলেছেন? উনি প্রথম দিনই একটা বার্তা দিয়েছেন। এরপরে আপনি সকালবেলা উনি অফিসে আসা, 9টার মধ্যে অফিসে আসা, আমি দেখেছি উনি 9টার মধ্যে অফিস শুরু করতে হয়, উনি 5 মিনিট 10 মিনিট আগে এসছেন, কিংবা হয়তো বড় যার 5 মিনিট পরে এসছেন। উনি 15 দিন 20 দিন অফিসে ঠিকঠাক মতো আসার পরে তারপরে অন্যান্য অফিসে একদিন ভিজিট করেছেন সবাই আসছে কিনা। তার মানে উনি আগে উদাহরণটা তৈরি করেছেন যে অফিসে এসে উনি যে সাধারণ, তারপরে আপনার শুধুমাত্র এই জায়গাটাতে না, প্রত্যেকটা জায়গাতেই উনি এইটা একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করছেন যে আমাদেরকে ব্যক্তি মানুষ হিসাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো ওই পরিবর্তনটা উনি নিজের মধ্যে ধারণ করে তারপরে উনি কিন্তু মানুষের সামনে উপস্থাপন করছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা কাউকে বিশ্বাস করা দরকার নাই, কিন্তু আমরা যে কাজগুলো দেখছি মাননীয় প্রধানমন্ত্রী যেগুলি করছেন, আমরা মনে করি যে অবশ্যই আমরা সফল হব। এবং আরেকটা কথা জাহিদ নওয়াজ খান জুয়েল বলেছিলেন যে শর্ত মানার ক্ষেত্রে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা আপনারা দেখবেন ওখানে লেখা আছে, প্রত্যেকটা শর্তের নিচে লেখা আছে যে এই শর্তের সঙ্গে যদি কোনো কিছু কন্ট্রাডিক্ট করে, এই যে বিএনপি যে 31 দফা, এটার সঙ্গে যদি ওই সনদ কন্ট্রাডিক্ট করে, তাহলে জনগণের সামনে যেটা বিএনপি উপস্থাপন করেছে সেটা আগে বাস্তবায়ন করা হবে। তো বিএনপি তো প্রত্যেকটা সনদ ঠিকমতো বাস্তবায়ন করছে। এখন যদি কারো কোনো স্পেসিফিক দাবি থাকে, কোনো একটি ইস্যুনীয় দাবি থাকে, সেটার জন্য তো সংসদ আছে, সংসদে কথাবার্তা হচ্ছে। এবং আপনারা দেখেছেন সংসদে যারা বিরোধী দল আছেন তাদেরকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। যেভাবে এই সংসদটাকে সচল রাখা যায়, সংসদটাকে জবাবদিহিমূলক রাখা যায়, বিএনপি সেই কাজগুলো করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি সরকারকে সহযোগিতা করবেন, এর মানে হচ্ছে এটা না যে সরকার যদি কোনো অন্যায় করে, সরকার যদি কোনো অনিয়ম করে তাহলে বিরোধিতা করা যাবে না, এটা সরকার কথা বলেনি। আরেকটা বিষয় এখানে এসছে যে উনি যা করছেন এটা আসলে ট্রান্সফর্ম হচ্ছে কিনা দল নেতাকর্মীদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে হচ্ছে কিনা। আমার কাছে তো মনে হচ্ছে, আমার কাছে তো মনে হয় হচ্ছে। আপনি প্রথম কথা হচ্ছে কি, ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না। আমাদের এত বছরের রাজনৈতিক সংস্কৃতি, আমরা তো এর আগে এই বিষয়গুলো, এই যে বললাম যে উনি যে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাইছেন, যেমন একটা কথা উনি পুলিশের কনফারেন্সে একটা কথা বলেছিলেন। উনি 3 দলে গিয়েছিলেন খেতে, তখন ওখানে অনেক এসপি ছিলেন। উনি প্রকাশ্যে ওনাদেরকে বলেছেন এভাবে যে ইয়েস, আমি জানি আপনারা সবাই, আমি যেই দলের যে আদর্শ বিশ্বাস করি, আমি জানি আপনারা সবাই সেই দলের সেই আদর্শ বিশ্বাস করেন না, এবং আমি আপনাদের কাছ থেকে এটা আশাও করি না যে আপনারা সবাই একটা দল করবেন। আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যক্তিগত মত থাকতে পারে, ব্যক্তিগত দলীয় মত থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নেবে জনগণের কল্যাণে, সেটা আইন বিধি মোতাবেক আপনারা আচরণটা করবেন। আর আপনাদের ব্যক্তিগত বিশ্বাস যেটি আছে সেটি 5 বছর পরে যখন নির্বাচন হবে, আপনাদের সেই বিশ্বাসের প্রতিফলন ঘটবে ভোটের বাক্সে, ব্যালটের বাক্সে। সো আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট এখন পর্যন্ত
যে ওয়াদা পূরণের রাজনীতি করছে, জনগণের সামনে যেভাবে দফাগুলি দিয়েছিলেন, 31 দফা দিয়েছিলেন, সেই দফাগুলি বাস্তবায়ন করছে, জনগণের কল্যাণের জন্য কাজগুলি করছে। দুর্নীতির ব্যাপারে এখনও আপনারা দেখেছেন, যেখানে প্রত্যেকদিন মাননীয় প্রধানমন্ত্রী পত্রিকা যে ক্লিপিংসগুলি দেখেন, ক্লিপিংস দেখে অনেক জায়গায় উনি সরাসরি নিজেও কথা বলেছেন, মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অনেকগুলি কাজ হয়েছে। এখন দেখবেন প্রচারণায় হয়তো বিএনপি যদি বলেন অনেকটা পিছিয়ে, কারণ ওই যে উনি মনে বিশ্বাস করেন যে একটু কথা কম কাজ বেশি, একটু কম কথা বলে যদি আমরা বেশি কাজগুলি উপস্থাপন করতে পারি, তাহলে একদিন দেখবেন ওই কাজগুলি মানুষ নিজে বলা শুরু করবে। আর আমাদের সব কথা, সরকারের সব কথা যদি সরকার নিজে বলা শুরু করে, তখন মানুষ মনে করবে যে না, এই কথাগুলো তারা নাও নিতে পারে। সো আমরা মনে করি মানুষকে বলতে দেই, এবং প্রধানমন্ত্রী যেই কথাটা বলতে চাইছেন যে ওনার আলটিমেট টার্গেট হচ্ছে এই বাংলাদেশে জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এবং ইনশাআল্লাহ এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে শুরু করেছেন সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন এবং সফল হবেন। সেই শুরু থেকে যেভাবে উনি ওনার সকল কথাবার্তা, আচরণে পরিমিত বোধের পরিচয় পেয়েছেন, এই সর্বশেষ যে উনি যে বিদেশে গেছেন, সেখানে আপনারা দেখেছেন যে তার অন্টুরেজ, তার যে সফর সঙ্গী, সে তারিখও দেখেছেন যে কত ছোট হয়েছে। সুতরাং আমরা অবশ্যই আশাবাদী, এবং বাংলাদেশের জনগণ যে কারণে এই জুলাই অভ্যুত্থান হয়েছিল, যেই গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেই লক্ষ্য পূরণে সরকার যথানিয়মে এগুচ্ছে, এবং অবশ্যই আমরা সফল হব ইনশাআল্লাহ। সো আমরা ফাইনাল রাউন্ড, জাহিদ নওয়াজ খান, ক্লোজিং রিমার্কস, 3 to 4 minutes ম্যাক্সিমাম। জি, আপনি সংসদের কথা বলছিলেন। ইনফ্যাক্ট আমি নিজে 3 মিনিট। জি, নিজে 96 সংসদ কভার করেছি, 2001 সংসদ কভার করেছি। কিছু সময় বোধহয় আমি সালেহ শিবলি ইউএনবি থেকে একই সময় সংসদ কভার করেছি। তারপরে আমার নিজে সংসদ কভার করা হয়নি, কিন্তু গত কয়েকটা সংসদে ইনফ্যাক্ট মানুষ আসলে ভুলে গিয়েছিল, আমরা সাংবাদিকরাও ভুলে গিয়েছিলাম যে হাউ টু কভার এ পার্লামেন্ট। হ্যাঁ, আমরা যখন এবার পার্লামেন্ট শুরুর আগে আমাদের মধ্যে একটা ট্রেনিং আয়োজন করেছিলাম, তো দেখলাম যে গত 15-17 বছর বা 10 বছর আমি অ্যাটলিস্ট বলি, যাদের আসলে এই বিষয়ে এক্সপিরিয়েন্সড হওয়ার কথা, তারা কিছু ওইভাবে জানে না, বোঝে না, কারণ তাদেরকে ওইভাবে সংসদ কভার করতে হয়নি। আর কোভিডের পরে তো আসলে এক ধরনের সংসদে জার্নালিস্টদের প্রবেশের মধ্যে একটা নিষেধাজ্ঞা চলে এসেছিল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে পার্লামেন্ট আসলে কতটা ইফেক্টিভ থাকবে তার উপর ডিপেন্ড করবে। আমি জুলাই সনদের কথা বলি, বিএনপির 31 দফার কথা বলি, বা জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেটা আসলে কতটা কার্যকর হবে, এটা হচ্ছে এই একটা দিক। আর যেটা আরেকটা হচ্ছে যে সালেহ শিবলি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু কার্ডের কথা উল্লেখ করেছেন, কিছু ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এরকম অনেক কার্ড। তবে যেটা হলো যে ফাইনালি আসলে মানুষের কাছে কিন্তু 2টা কার্ড থাকে, একটা হচ্ছে এখন বিশ্বকাপ চলছে ইয়েলো কার্ড, আর হচ্ছে রেড কার্ড। সো ইয়েলো কার্ড দিয়ে আগামী বিএনপি 4 মাস গিয়েছে, আরও যে 56 মাস সময় আছে, এই 56 মাসে হয়তো আপনি দেখবেন যে 1-1.5-2 বছর পর থেকে মানুষ কিছু কিছু ইয়েলো কার্ড দেখানো শুরু করতে পারে, যে যে জায়গাতে তার ডিসস্যাটিসফ্যাকশন আসবে, বা যে যে জায়গাতে মনে করবে যে সরকার আর তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না। আর যদি ফাইনালি 5 বছর পরে যখন মানুষের আরেকবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ আসবে, যদি বিএনপি তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তখন তার তো সুযোগ থাকবে রেড কার্ড দেখিয়ে দেওয়ার। হ্যাঁ, সো এবং এই যে মানুষ ইয়েলো কার্ড দেখাতে পারার ক্ষমতা মানে হচ্ছে আমার রাস্তাতে প্রতিবাদ করার বাক স্বাধীনতা আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো কার্ড দেখানোর পথ। আর রেড কার্ড দেখানো, মানে রেড কার্ড দেখাবেই সেটা না, বাট রেড কার্ড দেখানোর পথ হচ্ছে ইলেকশন। সো আমার মনে হচ্ছে আগামী দিনগুলোতে বিএনপি আমাদের যে আগের 10-12 বছরের যে এক্সপিরিয়েন্স, তারপরে এই আগামী দিনগুলোতে যদি সেটা রিপিট হয় তাহলে একরকম সিচুয়েশন থাকবে, আর না হলে যদি সেটা রিপিট না হয়, সেখান থেকে যদি বিএনপি এবং তারেক রহমান লার্নিং নিয়ে থাকেন, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে আমরা আরেকটু বেটার ডেমোক্রেসি দিকে এগোবো। সালেহ শিবলি, আমার মনে হয় একদম শেষের দিকে আমি এই জন্য আপনার জন্য 3 মিনিট। হ্যাঁ, শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা আসলে খুব বড় বেশি রাজনৈতিক বিতর্কে না গিয়ে যদি আমরা আগে ব্যক্তিগতভাবে ব্যক্তি পরিশুদ্ধ হই, আমি যদি আমার
নিজের মর্যাদা বুঝি ব্যক্তি হিসাবে, আমি যদি আমার অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে আমরা মনে হয় আমরা ভালোর দিকে যাব, আলোর দিকে যাব। খুব বেশি আশা না করে যে নির্বাচনী ইশতেহারটা আছে, প্রত্যেকটা সেক্টরকে ধরে ধরে যেভাবে মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা যদি এই আগামী 5 বছর এটা বুঝে পাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে জাহিদ নওয়াজ খান জুয়েলের যে রেড কার্ডের কথা বললেন, আমার মনে হয় সেই না, রেড কার্ড দেখাবেই সেটা বলছি না, যে মানে উনি বলেছেন যে 2 বছর পর পর নিশ্চয়ই মানুষের সেই সুযোগ থাকতে হবে। ইয়েলো কার্ড। আমি ঠিক আছে, আমি নেগেটিভ বলিনি, আমি আশা করি সেটা হবে না, আমরা জনগণের মন জয় করতে পারবো। কিন্তু তার আগে আমি বলি, এই রাজনৈতিক বিতর্কের ক্ষেত্রে বারবার যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাইছেন, যদি আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকি, তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে, অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে, অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমরা শুধুমাত্র রাজনৈতিক বিতর্কে না গিয়ে একটা বিষয় কি আমরা খেয়াল করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে কিন্তু ওনার ছবি নাই। এটা কি আমরা আলোচনায় খুব বেশি এনেছি? এটা কি কোনো বার্তা বহন করে না? আমরা কি এটা খেয়াল করেছি যে আগে যখন আমরা কোথাও বক্তব্য দিতাম, দেওয়ার সময় 5 মিনিট ধরে আমরা অনেক কথা বলতাম। তারেক রহমানের যখন উনি বিভিন্ন জনসভায় যান, কথা বলেন, যখন ওনাকে মানুষের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য উপস্থাপক নানা কথা বলেন, উনি উপস্থাপককে থামিয়ে দিয়ে বলেন যে আমি আপনাদের তারেক রহমান, আমাকে আপনারা চেনেন। এই যে আসলে 5টা মিনিট যে আমরা বন্দনা করি সবার, এই যে এখান থেকে আমরা বেরিয়ে এসছি, ছবির রাজনীতি থেকে বেরিয়ে এসছি, এটা কি গুণগত পরিবর্তন না? তারেক রহমানের বার্তাটা স্পষ্ট। আমরা এই রাজনৈতিক গুণগত পরিবর্তনটা ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে আমাদের প্রতিদিনের সংস্কৃতিতে যদি পরিবর্তন আনতে পারি, এবং আমরা যদি নিজেরা নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তন চাই সেই কাঙ্ক্ষিত পরিবর্তনে যেতে হবে। আর যদি আমি আমার মর্যাদা না বুঝে অন্য কারো মর্যাদার জন্য, অন্য কাউকে বড় করার জন্য, অন্য কাউকে ছোট করার জন্য প্রতিহিংসায় লিপ্ত হই, বিতর্কে লিপ্ত হই, কিংবা আমরা একটা টকশো শেষ করে বাইরে গিয়ে বাহাবা পাওয়ার জন্য যদি আমরা করি, তাহলে আমাদের কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। জাহিদ নওয়াজ খান এবং সালেহ শিবলি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, একটু ভিন্ন আঙ্গিক থেকে আমার দুই অতিথি, দুজনই বন্ধু এবং দুজনই সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। একজন সরকারে আছেন প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি হিসেবে, আরেকজন চ্যানেল আইতে প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে আছেন। একটু ভিন্ন ধরনের আলোচনা তারা করেছেন। একটা প্রসঙ্গ খুব গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে যে মূল্যবোধ, আচার আচরণ, ব্যক্তি বদলানো খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটা ব্যক্তির সূত্র ধরে যদি তার পরিবারও বদলায়, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সূত্র ধরে সমাজ বদলালে আরও গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি রাষ্ট্রের উপর প্রভাব ফেলে নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু একথা আমাদের মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তি, রাষ্ট্র অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি পুরো রাষ্ট্রকে বদলাতে পারেন না। নিঃসন্দেহে সরকার প্রধান হিসেবে বা ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে তারেক রহমান নিজেকে যেভাবে জনগণের সামনে উপস্থাপন করছেন, সেটা যদি তার নেতা কর্মী, তার সরকারে তার সঙ্গে যারা কাজ করছেন তাদের মধ্যে ট্রান্সলেট না হয়, তারা যদি সেই একই সঙ্গে একই পেসে কাজ না করতে পারেন, তাহলে এই বদলটা আসলে শেষ পর্যন্ত জনগণকে খুব সন্তুষ্ট করতে পারবে না। আবার এই কথাও ঠিক যে সবাই যদি বদলে যান, প্রধান নেতা যদি নিজেকে না বদলান এবং তিনি যদি এখন যেভাবে আছেন তার একেবারে ভিন্ন রূপে আবির্ভূত হন, যেটা জনগণ পছন্দ করে না, তাহলে আসলে সমাজে রাষ্ট্রের পরিবর্তনটা, বদলটা খুব ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। এখানে একটা ইতিবাচক দিক যে প্রধান ব্যক্তি নিজের মধ্যে বদল আনবার চেষ্টা করেছেন এবং একটা কনসিস্টেন্সি এখানে আছে। দ্বিতীয় প্রসঙ্গে যেটা মানুষ অবশ্যই বিচার করবে, এবং লিগ্যাল বলেন, ইথিক্যাল বলেন, মরাল রাইট যেটা ক্ষমতাসীনদের, সেটা হচ্ছে যে তারা যে অঙ্গীকারটা করেছেন নির্বাচনের সময়, যেটা দেখে মানুষ তাদেরকে ভোট দিচ্ছে, সেটা তারা সেই অঙ্গীকার পূরণ করছেন কিনা।
ফরগেট অ্যাবাউট জুলাই চার্টার বা অন্যান্য বিষয়, মানুষ আসলে দেখতে চাইবে যে তাদের নির্বাচনী ইশতেহারে কী ছিল। আর সবটা তারা পূরণ করতে পারবেন বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায়, কারণ রেটোরিক আর রিয়েলিটির মধ্যে এবং গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে অনেক রকমের পার্থক্য আছে। অঙ্গীকার করা অনেক সহজ, বাস্তবায়ন করা অনেক বেশি কঠিন। সবাই সেটা প্রত্যাশাও করেন, অন্তত বিবেকবান মানুষ বা বুদ্ধিমান যারা তারা সেটা প্রত্যাশা করেন না। এবং আমি স্মরণ করতে পারি যে প্রধানমন্ত্রী একটি বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবার সময় বলেছিলেন যে তিনি যদি মনে করেন যে তার অঙ্গীকারের শতকরা 30% তিনি পূরণ করতে পারেন, তাহলে তিনি নিজেকে সফল মনে করবেন। সো আমরা আশা করব যে 30%ই তিনি সীমাবদ্ধ থাকবেন না, পারলে 100% করুন, কিন্তু 80%, 70% বা 60% যদি করতে পারেন সেটা অনেক বড় সাফল্য হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।